নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাই আরেকবার। আজকে আমি নিরামিষ ফুলকপি আলুর কোরমা রেসিপিটা শেয়ার করে নেব। এখন যেহেতু সামনেই পুজো চলে আসছে, আর ওই একঘেয়ে পটল আর ঝিঙে খেতে আমাদের মোটেই আর ভালো লাগছে না। বাজারে এই ফুলকপিগুলোর দাম বেশি হলেও একটু খেতে কিন্তু বেশ সুস্বাদু। আর পুজোর দিনে যেহেতু বেশিরভাগ সময় আমরা নিরামিষ রেসিপি তৈরি করব, সেই জন্য এটা কিন্তু ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথেই ভীষণ ভালো লাগবে খেতে। পুজোর মধ্যে একদিন এরকম রেসিপি হলে কিন্তু ব্যাপারটা বেশ ভালো হয়। তো আমি বাজার থেকে এরকম ছোট ছোট কচি ফুলকপি কিনে এনেছি। ফুলকপিগুলো দেখুন সাইজে খুবই ছোট। আর এখন ফুলকপির কিন্তু বাজারে সাংঘাতিক দাম। শুধু ফুলকপি কেন, যে কোনো সবজিরই দাম কিন্তু খুব বেশি। কারণ এত বৃষ্টি হয়েছে, চারদিকে কিন্তু জলে ডুবে গিয়েছে, অনেক জায়গায় কিন্তু বন্যাও দেখা দিয়েছে। আর এই টাইমটাতে সবজির কিন্তু বেশ ক্রাইসিস দেখা যায়, কারণ এই সমস্ত শীতের সবজি পাওয়া গেলেও সেগুলোর দাম বেশি থাকে। আর যেগুলো গরমের সবজি, ঝিঙে, পটল, সেগুলো কিন্তু খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে, ওগুলো খেতে আর ভালো লাগবে না। তো ফুলকপির পেছনের ডাঁটাগুলো ফেলে দিয়ে আমি ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে আমি প্রথমে একটু ভাপিয়ে নেব, কারণ ফুলকপির মধ্যে অনেক সময় কিন্তু পোকা থাকে, আর ফুলকপি খেলে অনেকের গ্যাস অম্বলের সমস্যা হয়। সেই সেই জন্য জলের মধ্যে অল্প লবণ দিয়ে ফুলকপিটাকে সামান্য করে ভাপিয়ে নেব। ততক্ষণ আমি আলুগুলোকেও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে আলুর পরিমাণ নিয়েছি, যতটা ফুলকপি নিয়েছি তার থেকে একটা আলু বেশি নিয়েছি, মানে অল্প পরিমাণে বেশি। মানে কেটে নেওয়ার পরে যে বাটিতে মাপ করে ফুলকপি রেখেছি সেই এক বাটির মতোই আলু আমি নিয়েছি। তো আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে জলে ভালো করে ধুয়ে জলেই ডুবিয়ে রাখলাম। আর এদিকে কড়াইয়ের জলটা কিন্তু টকবক করে ফুটে গেছে। এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি কপিগুলোকে ভাপানোর জন্য দিয়ে দেব। ততক্ষণ আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিহি করে পেস্ট করে রেখে দেব। এইরকম একটা রেসিপি থাকলে কিন্তু আমাদের মাছ মাংস কোনোটারই একদমই প্রয়োজন হবে না। আমি বাটির মধ্যে এই আদা কাঁচা লঙ্কা বাটাটা ঢেলে দিয়ে এর মধ্যে কিছু জিনিস মিশিয়ে নেব। প্রথমে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি এখানে সব গুঁড়ো মশলাই ব্যবহার করছি। যদি শিলপাটায় বেটে নেওয়া যায় তাহলে তার স্বাদ কিন্তু আরও বেশি ভালো হবে। তারপরে আমি এখানে ঘরে পেতে নেওয়া টক দই দিয়ে দিলাম 4 চামচ মতো, চায়ের চামচের 4 চামচ। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ততক্ষণ কিন্তু ভালো মতো সেট হয়ে যাক, ততক্ষণ পর্যন্ত আমরা আর একটা মশলার জন্য রেডি হয়ে যাব। একটা বাটির মধ্যে 8-10টা কাজু, 1 চামচ চারমগজ, 1 চামচ পোস্তকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে দেখে নিই যে ফুলকপিটা ভাপানো হয়েছে কিনা। জলের কালারটাও চেঞ্জ হয়েছে, আর ফুলকপির কালারগুলোও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আমি একটা ছাকনা দিয়ে ফুলকপিগুলোকে আমি তুলে রেখে দিলাম। এইবার কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে আবারও গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেলটাকে একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। সর্ষের তেলটা যতক্ষণ পর্যন্ত না ধোঁয়া ওঠা গরম হচ্ছে, ততক্ষণ ওয়েট করে আমরা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলোকে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, কারণ ভালো করে ভাজা না হলে ফুলকপির কাঁচা গন্ধটা থেকে গেলে ফুলকপির এই রেসিপিটা খেতে একদম ভালো লাগবে না। সেই জন্য আমরা এই 7-8 মিনিট ধরে ক্রমাগত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে একদম লাল লাল করে ভাজবো। এরকম লাল লাল মতো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফুলকপিগুলো আমার রেডি হয়ে গেল। আবার ওই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ ফুলকপি খুব তেল টানে, যতটা তেল কড়াইয়ে থাকবে সবটাই প্রায় টেনে নেয়। এবার আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে জল ঝরিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে আমাদের আরও 7-8 মিনিট মতো সময় লাগবে। আলুগুলোকে বেশ ভালো করে ভেজে আমরা তুলে নেব। লাল লাল করে যদি আলু, ফুলকপি সবকিছুকে ভাজা হয়, তাহলে এই সবজির স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে। আরও খানিকটা তেল দিয়ে আমরা মূল রান্নার পর্বে চলে যাব। আমি তেল গরম করে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা,
আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর দিয়ে দেব গোটা জিরে। বাড়িতে যদি শাহি জিরে থাকে, শাহি জিরে দিলে কিন্তু এই রান্নার স্বাদ অনেক অনেক বেশি ভালো হবে। তো বাড়িতে আমার ছিল না জন্য আমি গোটা জিরে দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমরা এর মধ্যে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, টক দই, জিরে, ধনে, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটির ধুয়েও জল দিয়ে দিলাম। মশলা যদি এভাবে তৈরি করে তারপরে রান্নায় দেওয়া যায়, তাহলে কিন্তু সেই রান্নার স্বাদও অনেক বেশি চেঞ্জ হয়ে যায়, মানে আরও অনেক ভালো হয়ে যায়। মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাবো। আর এদিকে কাজু, মগজ, পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো মতো ভিজে গেছে। তো সেটা আমরা বেটে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে তেলটা কিন্তু আলাদা হতে শুরু হয়েছে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে মশলা থেকে তেল একদম ছেড়ে গেছে। এই পর্যায়ে যখন আসবে, তখন আমরা এর মধ্যে ওই কাজু, কিশমিশ আর চার মগজ পোস্ত বাটাটা দিয়ে দেব। এই মশলা কষানোর উপরে কিন্তু আমাদের রান্নাটার টেস্টটা অনেকটা নির্ভর করবে। এইবার ওই মিক্সির বাটি ধুয়েও জলটা দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে কাজু বাদাম রয়েছে, এটা কিন্তু খুব সহজে নিচে লেগে যাবে। তাই আমাদের কিন্তু খুব সাবধানে এখন রান্না করতে হবে, মানে রান্না করতে করতে এদিক ওদিক চলে গেলে হবে না। মশলাটা ওদিকে কষানো হয়ে গেছে প্রায়। তারপরে এর মধ্যে ওই ডুমো করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলোর সাথে মশলাটাকে আবারও খানিকক্ষণ ধরে কষাতে থাকবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে কষানোর সাথে সাথে আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আমি শুধুমাত্র কিন্তু কপিগুলোকেই ভাপিয়ে নিয়েছিলাম, আলুগুলোকে কিন্তু ভাপাইনি। আলুকেও কিন্তু অনেকে ভাপিয়ে রান্না করেই খান। বিশেষত যাদের ডায়াবেটিস আছে অথচ আলু খেতে ভীষণ ভালোবাসেন, তারা কিন্তু আলুকে পুরোপুরিভাবে মেনু থেকে বাদ দেন না, আলুটাকে ভাপিয়ে নিয়ে তারপরে রান্না করে খান। তাতে করে আলুর মধ্যে থাকা স্টার্চ কিন্তু অনেকটা বেরিয়ে যায়, মানে ডায়াবেটিস বেড়ে যাওয়ার ভয় থাকে না। তো আলুগুলো আমার ভালো মতো মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেব, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যাতে আলুটা সিদ্ধ হয় তাতেই হবে। কারণ ফুলকপিগুলো কিন্তু প্রচণ্ড এখন নরম, আর যেহেতু ভাপিয়ে নিয়েছি 80% কিন্তু সেদ্ধও হয়ে গেছে। মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে ওপর নিচ করে নিতে হবে, না হলে যেহেতু কাজু বাদাম রয়েছে নিচে ধরে যাবে। আলুগুলো যখন 80% মতো কুক হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দেবো। ফুলকপিগুলো ভাজার সাথে সাথে ভাপানোর সাথে সাথে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সেই জন্য কিন্তু দেখুন খুব বেশি পরিমাণে জল নেই। মাঝে মাঝে আমি ঢাকা দিয়ে রান্না করব, এই ভাপে ভাপেই কিন্তু ফুলকপিগুলো যতটা সেদ্ধ হওয়ার হয়ে যাবে। বেশিক্ষণ ধরে ঘাটাঘাটি করলে বা খুব জোরে ঘাটাঘাটি করলে কিন্তু এই ফুলকপিগুলো একদম ঘেটে যাবে, খেতে ভালো লাগবে না বা দেখতেও ভালো লাগবে না। আমি ঢাকা দিয়ে দিলাম, ওটা দমে দমে রান্না হয়ে যাক। ততক্ষণ আমি গরম মশলাটা শিলপাটাতে বেটে নেব। আমি তো সবসময় কাঁচা গরম মশলাই বেশি ব্যবহার করি। আবারও একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি যে ফুলকপিগুলোও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না রান্না হতে। আলুগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু টক দই দেওয়া রয়েছে, লবণ, লঙ্কা সবই দেওয়া রয়েছে, সেই জন্য অল্প একটু মিষ্টি দিলেও খেতে বেশ ভালো লাগবে। চিনিটাকেও হালকা হাতে কিন্তু সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। হালকা হাতেই এখন রান্না করতে হবে, যেহেতু কপি সেদ্ধ হয়ে গেছে, না হলে ভেঙে যাবে। তো খুব ভালো করে সবকিছুকে আমি মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে সবকিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি ফ্লেভারের জন্য বেশ কিছু জিনিস যোগ করব, যেরকম আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি করে ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর যে গরম মশলাটা আমি কাঁচা বেটে রেখেছিলাম সেটাও আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো ঘি। এই রান্নাটা বিশ্বাস করুন ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথে ভীষণ ভালো লাগবে। সামনেই দুর্গাপুজো, এই পুজোর মধ্যে কিন্তু একদিন এই রেসিপিটা অনায়াসেই তৈরি করা যায়। কারণ পুজোর সময় তো আমরা বেশিরভাগ নিরামিষই খাবো। বাড়িতে যদি এটা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে করা যায়, তাহলে কিন্তু ছোট বাচ্চারাও মাছ মাংস খাওয়ার জন্য কোনো বায়না করবে না। এটা খেতে কিন্তু হয়েছিল অসাধারণ। এইভাবে একবার অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবেন। ঢাকা দিয়ে রাখবো 5-10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে।
যাতে করে সবকিছু ফ্লেভারটা খুব ভালো করে মিশে যায় সবকিছুর সাথে। তারপরে দেখুন একটা বাটিতে তুলে নিচ্ছি। যেহেতু প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে, মানে প্রচন্ড গরম রয়েছে, তো না হলে কালারটা দেখুন কি অপূর্ব এসছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। নমস্কার।